রতন নিজের রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে বাজারের রাস্তায়। এই গ্রামে সে একাই রিক্সা চালায়, কিন্তু আজকাল আর কেউ রিক্সায় বেশি উঠতে চায় না। উঠলে সবার গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাবে যে। রতনের অনেক দিনের ইচ্ছে একটা মোটর ভ্যান কেনার, কিন্তু তার পয়সার কম। সারাদিনে কটাই বা প্যাসেঞ্জার পায় সে। রতন হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। বাজার খোলার শুরু থেকে সে দাঁড়িয়ে আছে রিক্সা নিয়ে, কিন্তু সন্ধে হতে চলল, একটা প্যাসেঞ্জারও জুটল না আজ তার ভাগ্যে। রতন বিরক্ত হয়ে একটা বিড়ি ধরায়। এই যে ছোকরা, জগর মোড় অব্দি যাবে নাকি? রতন তাকিয়ে দেখে থানার বড়বাবু। সে চমকে উঠে হাতে ধরা বিড়িটা ফেলে দিয়ে বলে, হ্যাঁ বড়বাবু, আপনি ক্ষমা করবেন, আমি লক্ষ্য করিনি। আরে এতে এত চমকাবার কি আছে? হ্যাঁ, আমি ভূত না রাক্ষস? আর হ্যাঁ, আমি বড়বাবু আর কোথায় যে বড়বাবু বলছিস? এখন আমি রিটায়ার হয়েছি। আর বড়বাবু বলবি না, বরং কাকা বলে ডাকিস, বুঝলি? আজ্ঞে বড়বাবু, ঠিক আছে। হ্যাঁ, এবার বল, জগর মোড় অব্দি যাবি কি না? আমার একটু তাড়া আছে বাপু। আগে অবশ্যই। আরে ও স্যার, এই যে আমি যাব জগর মোড়ে। আমার মোটর ভ্যান আছে, আমারটাতে আসুন, তাড়াতাড়ি পৌঁছে দেব। রিটায়ার অফিসার অনন্তবাবু তাকিয়ে দেখলেন একটা মোটর ভ্যান চালক তাকে ডাকছে। লোকটাকে দূর থেকে দেখে অনন্তবাবুর কেমন যেন একটা চেনা চেনা লাগলো। কৌতূহলবশত তিনি এগিয়ে যান লোকটির দিকে। এই যে রতন, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। রতন কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অনন্তবাবু এগিয়ে যান সেই লোকটির দিকে। লোকটির কাছে এগিয়ে গিয়ে তিনি লোকটিকে চিনতে পারেন। আরে, এ তো শৈলেন ডাকাত। তিনি একটু অবাক হয়ে যান। আরে স্যার, আমায় চিনতে পারছেন তো? আমি শৈলেন। হ্যাঁ, চিনতে পেরেছি বই কি, তোকে আর চিনতে পারবো না? কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিয়ে এতদিন কোথায় ছিলে বাপধন আমার? আরে স্যার, দয়া করে ওসব কথা বলে এখন লজ্জা দেবেন না আমাকে। আমি এখন ভালো হয়ে গেছি, দেখছেন না, ভ্যান চালাচ্ছি এখন। শুধু আপনি যদি আমায় ক্ষমা করে দেন তো আমি খুব খুশি হতুম। অনেক ছুট করিয়েছি এক সময় আপনাকে, ক্ষমা করবেন স্যার। আরে আমি ক্ষমা করার কে? হ্যাঁ, তুই আইনের চোখে এখনো অপরাধী, বুঝলি? কি বলছি শোন, তুই পুলিশের কাছে স্যারেন্ডার কর। আমি কথা বলে যদি তোর শাস্তিটা কমাতে পারি, আর তুই যখন বলছিস ভালো হয়ে গেছিস, তখন আমার আর কোনো আপত্তি নেই তোকে সাহায্য করতে, বুঝলি? ঠিক আছে স্যার। আর হ্যাঁ, আপনি জগর মোড়ে যাবেন বলছিলেন না? চলুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, ভাড়া লাগবে না। বলছিস? আচ্ছা চল তাহলে। দাঁড়া, রতনকে বলে দিই একবার। এই যে বাপধন রতন, আমি এই শৈলেনের ভ্যানে করে চলে যাচ্ছি, বুঝলি? সন্ধে তো হয়ে গেল, বাড়িতে পৌঁছতে হবে তাড়াতাড়ি। কিছু মনে করিসনি যেন আবার তুই। রতন হতাশায় ভরা একটা শ্বাস ছাড়ে। শৈলেন ভ্যান ছেড়ে দেয়। রতন আর প্যাসেঞ্জারের অপেক্ষা না করে ভ্যান চালিয়ে রওনা দেয় পরেশের চায়ের দোকানের দিকে। বসন্তের এই ঝলসে দেওয়া গরমে কেউ নিজের বাড়িতে একটুও টিকতে পারছে না। সন্ধ্যের দিকেও যেন একটা গুমোট গরম। এই গুমোট গরমের মধ্যেও সন্ধ্যের চায়ের আড্ডাটা বজায় রেখেছে এই মাঝের পাড়ার কিছু লোকেরা। গরমের মধ্যেও চা, আসলে চা খাওয়াটা একটা নেশায় পরিণত হয়েছে তাদের মধ্যে। তার উপরে এই সন্ধ্যের আড্ডাটা। কিছুক্ষণ পরে রতন এসে উপস্থিত হয় চায়ের দোকানে। সুদর্শন বুড়ো আর প্রশান্ত নিজেদের রোজকার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে কৌতুক করছেন, কিন্তু চায়ের আড্ডায় বসে মনমরা হয়ে কি যেন একটা ভেবে চলেছে রতন। চায়ের দোকানদার পরেশ সেটা লক্ষ্য করে। এই যে রতনদা, আজ তুমি কোনো কথা বলছো না, কি ভেবে চলেছো বলো তো? রতন অন্যমনস্ক হয়েছিল।
পরেশের কথায় একটু নড়ে চড়ে উঠল সে। হ্যাঁ হ্যাঁ, ও কিছু না, এমনি। কি বলছো? আমি সেই তোমার আসার পর থেকেই দেখছি তুমি কি যেন একটা ভেবেই চলেছো, আর তুমি বলছো এমনি। এবার সুদর্শন বুড়ো ব্যাপারটা লক্ষ্য করলো। তাই তো। কিরে রতন, তোকে এত মনমরা দেখাচ্ছে কেন? আর বলো না কাকা, এই রিক্সাতে বেশি কেউ উঠতে চাইছে না, আর সবার যেন একটা তাড়া আছে। যাই হোক, দিনে 2-1 জন ওঠে আমার রিক্সাতে, কিন্তু সেটাও লোকের চোখে সহ্য হচ্ছে না। কি বলছিস একটু খোলসা করে বল না রে বাপু, কার চোখে সহ্য হচ্ছে না? এই তো আজকের কিছুক্ষণ আগের ঘটনা। বাজারে দাঁড়িয়েছি রিক্সাটা নিয়ে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলুম। তারপর থানার বড়বাবু, যিনি এইবার করে রিটায়ার করেছেন, তিনি এসে আমায় জিজ্ঞেস করলেন, এই যে ছোকরা, জগর মোড় অব্দি যাবে নাকি? আমি যেই না বলেছি যাব, অমনি দেখি ব্যাটা শৈলেন বড়বাবুকে জোরে জোরে ডেকে বলল, আরে ও স্যার, এই যে আমি যাব জগর মোড়ে, আমার মোটর ভ্যান আছে, আমারটাতে আসুন, তাড়াতাড়ি পৌঁছে দেব। অমনি বড়বাবু আমার ভ্যান ছেড়ে শৈলেনের ভ্যানে গিয়ে উঠে পড়েন। এটা কেমনতর কাজ বলো তো কাকা? বড়বাবু আমার কাছে প্রথম এলো, আর আমি রাজিও ছিলুম, কিন্তু আমার প্যাসেঞ্জারটা ওর দিকে টেনে নিল মোটর ভ্যান দেখিয়ে। এমন করলে কাকা আমার সংসারটা চলবে কিভাবে বলো তো? ঘরে আমার বউ বাচ্চা আছে, তারা তো না খেতে পেয়ে মরে যাবে। এদিকে আমি অন্য কোনো কাজও জানি না যে সেটা করে আমাদের পেট চালাবো। এখন তুমি একটা উপায় বলে দাও কাকা। সুদর্শন বুড়ো কিছুক্ষণ চুপ থাকে। আসলেই মাঝের পাড়াতে সকলেই শৈলেনকে একটু এড়িয়ে চলে, বলা চলে সকলেই ভয় পায় তাকে দেখে। তার কারণ সে এককালে ডাকাতি করত। একদিন ডাকাতি করতে গিয়ে বামাল শুদ্ধ ধরা পড়ে পুলিশের হাতে শৈলেনের চেলা চামুন্ডারা, কিন্তু শৈলেন পালাতে সক্ষম হয়। তারপর আর তার খোঁজ পাওয়া যায়নি। বছরখানেক গা ঢাকা দেওয়ার পরে আবার সে এসে জুটেছে এই গ্রামে। কি বলি বলতো, তুই তো জানিস ও বেটা কেমন, ওর সাথে মুখ আলাপন করতেও ভয় লাগে। সেখানে আচ্ছা, বড়বাবু শৈলেন কি চিনতে পারেননি? আরে কি বলছো? বড়বাবু কিনা শৈলেনকে চিনতে পারবে না? মনে নেই শৈলেনের চেলা চামুন্ডাদের কিভাবে পাকড়াও করেছিল বড়বাবু? শৈলেন পালাতে সক্ষম হয়েছিল তখন, কিন্তু বড়বাবুর করা আঘাতের চিহ্ন এখনো ব্যাটা শৈলেনের মাথায় ছেপে আছে। সেই বড়বাবু কিনা বলবেন শৈলেন ডাকাতকে? তাহলে বড়বাবু ওকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে না দিয়ে ওর ভ্যানে উঠে পড়লেন যা বড়? আরে আমার কানে কিছু অস্পষ্ট কথা এসেছিল। শৈলেন বলছিল যে ও ভালো হয়ে গেছে, আর খারাপ কাজ করবে না। সেটা শুনে হয়তো বড়বাবুর মন গলে গেছে। হ্যাঁ, বড় লোকেদের বড় সড়ো ব্যাপার আর কি। জানেন না তো ও বেটা শৈলেন কোন ঘাটের জল খায়? আমি কানাঘুষো শুনেছিলাম শৈলেন নাকি বড়বাবুর তাড়া খেয়ে সেই বেগো গ্রামে গিয়ে গা ঢাকা দিয়েছিল। ওই অত দূরের একটা গ্রামে ও বেটা গা ঢাকা দিয়েছিল। যেই না বড়বাবু রিটায়ার করলেন, ঠিক সেই সময় ও বেটা আবার ফিরে এলো এই গ্রামে। মতলব আর বুঝি না। সুদর্শন বুড়োর কথা শেষ হতেই পরেশের চোখ গেল সামনের রাস্তার ওপারে একটু দূরে একটা ছাউনির দিকে। একটা বিশাল চেহারার লোক সেখানে দাঁড়িয়ে আছে মনে হলো পরেশের। লোকটি যেন উসফাস করছে ছাউনির মধ্যে। কাকা, ওই দেখতে পাচ্ছ? ওই যে একটা লোক ছাউনিটার মধ্যে কেমন যেন একটা উসপাস করছে মনে হচ্ছে। সবাই তাকিয়ে দেখে সেদিকে। সত্যিই একটা বিশাল চেহারার লোক ওই ছাউনিটার মধ্যে দাঁড়িয়ে আছে, সবাই দেখতে পায়। মনে হচ্ছে লোকটা কারোর অপেক্ষা করছে ওখানে দাঁড়িয়ে, কি জানি। হবে হয়তো। এমন সময় শৈলেন তার মোটর ভ্যান চালিয়ে চায়ের দোকানটার সামনে এসে দাঁড়ায়। শৈলেন হন্তদন্ত হয়ে চায়ের দোকানের ভিতরে ঢুকে যায়। এই এক কাপ চা দে তো দেখি।
সকলে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ব্যাপারটা কি হচ্ছে কেউ ঠাউর করতে পারছে না। শৈলেনের মাথার কাটা অংশটা সবাই যেন মন্ত্রমুগ্ধের মতো জরিপ করে চলেছে, কিন্তু কারোর সাহস হয়ে উঠছে না তার সাথে কথা বলার। শৈলেন সেটা লক্ষ্য করে বলে, কি গো কাকা, আমাকে কি মেয়ে মানুষের মতো দেখতে লাগছে নাকি? অমন হ্যাংলার মতো সব তাকিয়ে আছো যে বড়। সুদর্শন বুড়ো মুখটা বেঁকিয়ে চোখ সরিয়ে নেয় শৈলেনের দিক থেকে। এমন সময় রাস্তার উপরের ছাউনিটার মধ্যে দাঁড়িয়ে থাকা লোকটা এগিয়ে আসে চায়ের দোকানের দিকে। লোকটাকে দেখে সবাই একটু অবাক হয়ে যায়। এই গুমট গরমের মধ্যেও লোকটা আপাদমস্তক চাদর দিয়ে ঢেকে রেখেছে নিজের শরীরটা। লোকটির মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না, মুখের অর্ধেক অংশ চাদর দিয়ে ঢাকা। এই যে ছোকরা, জগর মরে যাব, খুব তাড়া আছে, যাবে কি? লোকটি কথাটা শৈলেনকে উদ্দেশ্য করে বলল। আরে না না, এখনই ওই দিক দিয়ে এলাম, আর যাব না। চিন্তা নেই, বেশি ভাড়া পাবে পৌঁছে দিলে। আরে বলছি তো যাব না। কেন মাথা বকাচ্ছেন বলুন তো মশাই আপনি? লোকটি কোনো জবাব না দিয়ে স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। সেটা দেখে সুদর্শন বুড়ো রতনের দিকে ইশারা করে বলে, এই রতন, লোকটার বোধহয় খুব তাড়া আছে, শৈলেন তো নিয়ে যাবে না বলছে। তুই বরং তোর রিক্সা করে লোকটাকে জগর মোড় অব্দি পৌঁছে দে, ডবল ভাড়া দেবে বলছে লোকটা, এ সুযোগ ছাড়িস না। হ্যাঁ ঠিক আছে কাকা। মশাই, এই আপনি আসুন, আমার রিক্সাতে পৌঁছে দেবো আপনাকে। এই কি, আমার প্যাসেঞ্জার কিনা নিয়ে যাবি তুই? বেটা, তোর এত বড় সাহস! দেখি তুই কিভাবে আমার প্যাসেঞ্জারটাকে নিয়ে যাস। রতন এবার একটু ভয় থতমত খেয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু রাগে গা জ্বলে ওঠে সুদর্শন বুড়োর। সে আর চুপ থাকে না। দেখ শৈলেন, তুই তো বললি এক্ষুনি যে তুই যাবি না জগরমোড়ে লোকটাকে পৌঁছে দিতে। সেখানে রতন পৌঁছে দিতে চাইছে, তাতে তোর অসুবিধাটা কোথায় আমি ঠিক বুঝতে পারছি না। শোন বুড়ো, আমার ব্যাপারে বেশি নাক গলাবি না, বুঝেছিস? আর রতন, তোর খুব শখ না প্যাসেঞ্জার তোলার? যা, নিয়ে যা ওকে, নিয়ে যা, কিচ্ছু বলবো না। যা, নিয়ে যা, পৌঁছে দে ওকে, পৌঁছে দে। রতন ভয়ের চোটে সেখানে দাঁড়িয়ে থাকে। সুদর্শন বুড়ো বলে ওঠে, রতন, তুই যা, লোকটাকে গিয়ে পৌঁছে দে, আমরা আছি তো, ভয় পাস নে একদম। যা যা, লোকটার আবার তাড়া আছে, তাড়াতাড়ি যা বাপধন। সুদর্শন বুড়োর কথায় রতন একটু সাহস পায়। মশাই, আসুন, আপনি রিক্সাতে এসে বসুন। রতন রিক্সা চালাতে শুরু করে, কিন্তু শৈলেন তখন রাগে সাপের মতো ফুঁসছে। সে যেন এই ব্যাপারটাকে কিছুতেই মেনে নিতে পারছে না। আজ রতনের ভবলীলা সাঙ্গ। সুদর্শন বুড়োর মনে একটা ভয় জমতে শুরু করেছে তখন। বুঝলি পরেশ, শৈলেন যেভাবে কথাটা বলে বেরিয়ে গেল, রতনকে কিছু করে না দেয় আবার, আমার তো খুব ভয় লাগছে রে। যাবি নাকি এগিয়ে? চলো কাকা, কিছু বেগর ভাই দেখলে আজ শৈলেন ব্যাটারি ভবলীলা সাঙ্গ করে দেব। রতন জোরে প্যাডেল চালিয়ে অনেকটা দূর এগিয়ে এসেছে তখন। রিক্সাতে লোকটি একদম চুপচাপ বসে আছে, কোনো সাড়া নেই লোকটির মধ্যে। নিস্তব্ধতা ভঙ্গ করে রতন বলে ওঠে, মশাই, আপনি এই গরমের মধ্যেও চাদর মুড়ি দিয়ে আছেন, আপনার গরম হচ্ছে না? লোকটি কোনো জবাব দেয় না। রতনের একটু অস্বস্তি বোধ হতে শুরু করলো। হঠাৎ রতনের রিক্সার কাছে এসে থামলো শৈলেনের ভ্যানটা। ভয়ে রতনের গায়ে কাঁটা দিয়ে ওঠে। খুব বার বেড়েছিস তুই রতন, তোর বাড়ন্ত আজ কমিয়ে দেব আমি। কিছুক্ষণ আগেই একটাকে কমিয়েছি,
এবার তোর পালা। শৈলেন একটা ছুরি বার করে, তারপর ধীরে ধীরে রতনের দিকে এগিয়ে যায়। তখন রতন ভয় কি করবে বুঝে উঠতে পারে না, সে যেন পাথর হয়ে গেছে। হঠাৎ খুব জোরে হাওয়া হতে শুরু করে, সে কি প্রবল হাওয়া! রিক্সা থেকে নেমে দাঁড়িয়েছে তখন আগন্তুক লোকটা। শৈলেন থমকে দাঁড়িয়ে পড়ে। চাদরে মোড়া লোকটা বলে ওঠে তীব্র আওয়াজে, কে রে শৈলেন, আমায় মেরে শান্তি পেলি না, এখন রতনকে ধরেছিস? কে 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 তুই? মজা করছিস আমার সাথে? আমার কাছে ছুরি আছে, দেখছিস তো? খবরদার, খবরদার একদম। লোকটি তখন একটা পৈশাচিক হাসি এসে ওঠে। তখনই প্রচন্ড জোরে একটা হাওয়া এসে লোকটার গায়ের চাদরটা খুলে দেয় শরীর থেকে। লোকটিকে দেখে শৈলেন চমকে ওঠে। রতনের মুখ দিয়ে বেরিয়ে আসে, বড়বাবু। ওদের সামনে দাঁড়িয়ে আছে রিটায়ার অফিসার অনন্তবাবু। তার সারা শরীরটা যেন ফ্যাকাশে হয়ে আছে, গলায় জমাট বাঁধা রক্ত, মাটিতে পা নেই তার, সারা শরীরটা যেন হাওয়ায় ভাসছে। শৈলেনের মুখ থেকে তখন আর্ত চিৎকার বেরিয়ে আসে, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। কে তুমি? আমায় চিনতে পারছিস না শৈলেন? কত বোঝালাম তোকে, কিন্তু তুই কি করলি? রতন তখন সমস্ত ব্যাপারটা বুঝে গেছে যে কি হয়েছে বড়বাবুর সাথে। স্যার, মনে আছে আপনি আমার কত ক্ষতি করেছিলেন? আপনার জন্য আমি পাগলের মতো পালিয়ে বেরিয়েছি, জানেন? আমার ওসব কথা কেন এখন? তুই এখন ভালো হয়ে গেছিস, ওসব আর ভাববি না। স্যারেন্ডার হয়ে যাবি, বাকিটা আমি দেখে নেব। স্যারেন্ডার? এখন স্যারেন্ডার কে কাকে করে সেটা দেখবার বাকি মাত্র। একই গাড়ি থামালি কেন? এবার যে স্যার আপনার সাথে একটা বোঝাপড়া হবে আমার। কিসের বোঝাপড়া? তোর মতলবটা কি বলতো? আমার মতলব এখন আপনার জীবনটা সাঙ্গ করা, আর বেশি কিছু মতলব নেই আমার। দেখ শৈলেন, তুই কিন্তু ভুল করছিস, এটা এর কিন্তু কোনো ক্ষমা নেই। আর কোনো ক্ষমা চাই না আমার। অনেক জ্বালিয়েছিস আমায়, অনেক ক্ষতি করেছিস তুই আমার, এখন তার প্রতিশোধ নেবার পালা। ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছেড়ে দেব? ভবলীলা সাঙ্গ। ভুল করেছি, আমি ভুল করেছি, আমায় আমায় ক্ষমা করুন দয়া করে। এ ভুলের কোনো ক্ষমা হয় না শৈলেন। শৈলেনের হাতের মুঠো থেকে ছুরিটা বাইরে বেরিয়ে আসে। শৈলেন পালানোর চেষ্টা করছে, কিন্তু তার পাটা যেন একটা অদৃশ্য হাত ঝাপটে ধরেছে, ওকে এগোতে দিচ্ছে না। ছুরিটা হাওয়ায় ভাসতে ভাসতে একটা সময় শৈলেনের গলার উপর দিয়ে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে শৈলেন ধপ করে মাটিতে পড়ে যায়। ভবলীলা সাঙ্গ। হাতে লাঠি নিয়ে পরেশার সুদর্শন বুড়ো তখন এসে পৌঁছায় সেই জায়গায়। তারা সমস্ত দৃশ্যটা দেখে ভয়ে বাক্যহীন হয়ে যায়। অনন্তবাবুর হাওয়ায় ভেসে থাকা শরীরটা তখন হাত বাড়িয়ে পাশের ঝোপঝাড়ের দিকে ইশারা করে। তারপর অবয়বটা মিলিয়ে যায় বাতাসে। শৈলেনের ভ্যানটা আচমকা চলতে শুরু করে। একটা অদৃশ্য শক্তি গাড়িটাকে চালিয়ে নিয়ে চলে যায় সেখান থেকে। সবার দৃষ্টি তখন সেই ঝোপের দিকে। সুদর্শন বুড়ো লাঠি হাতে নিয়ে ঝোপের দিকে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যায়। তার পিছু পিছু পরেশ আর রতনও এগিয়ে যায় সেই ঝোপের দিকে। ঝোপের আড়ালে পড়ে আছে
রিটায়ার অফিসার অনন্তবাবুর প্রাণহীন মৃতদেহটা। আজকে আমাদের সাথে ছিল কার্টুনস অ্যানিমেশন। তোমরা কার্টুনস অ্যানিমেশন চ্যানেলটি থেকেও ঘুরে আসতে পারো, ওখানেও খুব সুন্দর সুন্দর অ্যানিমেটেড হরর স্টোরি তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর তোমাদের কেমন ধরনের গল্প পছন্দ সেটাও জানিও। তো চলো আজকে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ চোখ রেখো চিলেকোঠা অ্যানিমেশনে।